দুপুরে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে অভিমুখে লাখো মুসল্লির ঢল। দিনের কাজ করতে পারি, দিনের আমল করতে পারি, সবাইকে ভালো বুঝ দিতে পারি, এই জন্য সবাই আসলাম আর কি। আল্লাহ তাআলা যেন আমার গুনাহকে মাফ করে। আর আরেকটা দোয়া করব যে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু। সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতীয় আগে স্থানীয় নির্বাচন চায় সাফ জানালো বিএনপি। পর্যবেক্ষণে জামায়াত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো দিকে প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। শুষ্ক মৌসুমে হঠাৎ করে উজানের ঢল নেমেছে উত্তরাঞ্চলের তিস্তা নদীতে। ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। আমরা যখন বন্যা এলাকা বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘরদর ব্যাগ তলে যায়। জয়পুরহাটের স্যানিটারি ল্যান্ডফিল্ড এখন ময়লার ভাগাড়। দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে 18 ভারতীয় প্রাণহানি। নিহতের মধ্যে 11 জন নারী ও 4 জন শিশু। এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি। নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়শা বুবলি। আখেরি মুনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া 3 দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। মুনাজাতে অংশ নিতে এরই মাঝে ময়দানে অভিমুখে লাখো মুসল্লির ঢল নেমেছে। বেলা 12টার দিকে আখেরি মুনাজাত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সাইম জানান, মুনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কালুম্বির ছেলে নিজামুদ্দিন মার্কাজের মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। আসলে এখানে একটাই উদ্দেশ্য আসি আমরা, সেটা হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দিন শিক্ষা করার জন্য এবং দিন প্রত্যেকটা মানুষ যেন দিনদার হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে কিন্তু সে কলেমা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, দাওয়াত দিতে পারে না, মানুষের সাথে কিভাবে চলবো ভালোভাবে কথা বলতে পারে না। এই জন্য আমাকে এই বয়ান যেই বয়ান দিতেছে মৌলানা সাদ সাহেবের ছেলে, সেই বয়ান আমরা শুনতেছি এবং খুবই ভালো লাগতে আছে। টঙ্গীর তিরাক তীর থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও দেওয়ান ইমন। প্রথমে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, ইজতেমা ময়দানের মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? বুবলি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে তুরাক ময়দানে কিন্তু আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে তৃতীয় পর্ব, সেটা এই উপলক্ষে কিন্তু আপনারা জানেন যে এখন কিন্তু শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইজতেমার ময়দানে অর্থাৎ প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু শেষ মুহূর্তের তারা কিন্তু বিভিন্ন যে আপনার মোনাজাত হবে তার আগ মুহূর্তে যে বিভিন্ন হেদায়েতি বয়ান বা দিক নির্দেশনামূলক কথাবার্তা সেটা কিন্তু এখন খিত্তায় খিত্তায় অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো যে বিদেশি মেহমানখানা যেখানে, সেখানটায় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে কিন্তু অসংখ্য আপনার বিভিন্ন দেশ থেকে অর্থাৎ 100-র অধিক দেশ থেকে কিন্তু যে মুসল্লিরা আসছেন এই জায়গায় কিন্তু তারা খাবার জন্য কিন্তু এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এখান থেকেই তারা খাচ্ছেন এবং নাস্তা শেষ করেই কিন্তু তারা আবার যার যার খিত্তায় যে আছে সেখানে তারা কিন্তু চলে যাবেন। সেখানে গিয়ে কিন্তু যে তাদের দিক নির্দেশনামূলক যে বক্তব্য অর্থাৎ বয়ান, সেই বয়ান কিন্তু তারা শ্রবণ করবেন। আপনি জানেন যে গাজীপুরের টঙ্গী তুরাক নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আজকে কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে। তো এখানে কিন্তু আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু তারা কিন্তু নাস্তা সেরে যার যার মানে খিত্তায় অবস্থান নিবেন।
এখান থেকে তারা কিন্তু মুসল্লিরা কিন্তু এখানে বিদেশি মেহমানখানা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে এখান থেকে নাস্তা সেরে কিন্তু তারা যার যার যে জায়গা অর্থাৎ খিত্তা রয়েছে সেই খিত্তায় ধর্মীয় যে বয়ান হবে অর্থাৎ ইউসুফ বিন সাদ উনি কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান করবেন, এর জন্য কিন্তু সেই বয়ানের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যার যার যে খিত্তা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু 84টা খিত্তা রয়েছে এবং বিদেশি মেহমানদের জন্য এখানে খিত্তা রাখা হয়েছে, সে সমস্ত খিত্তার মধ্যে কিন্তু তারা অবস্থান নেবেন এবং আপনারা দেখছেন যে শেষ মুহূর্তে যে তারা আছেন আপনি জানেন আজকে কিন্তু ঠিক 12টা হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, এর মুহূর্তে কিন্তু আপনার বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আখেরি যে মোনাজাত সেই মোনাজাত কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু আজকের এই বিশ্ব ইজতেমার আজকে কিন্তু পরিসমাপ্তি ঘটবে এবং এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার যে একটি বলয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং সর্বোচ্চ এই বলয়ের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বিশ্ব ইজতেমার যে মুসল্লিরা রয়েছেন তাদেরও একটি নিরাপত্তার বলয় কিন্তু রেখেছেন এবং সবকিছু মিলে কিন্তু এখানে যে একটি সুন্দর পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বিদেশি মেহমানখানা এখানে, তো এখানে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং তার যার যার খিত্তায় অবস্থান নেওয়ার জন্য, তো সবকিছু মিলে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে শান্তিপূর্ণ যে একটি পরিবেশ সেটা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলে কিন্তু আপনার একটি চমৎকার পরিবেশ কিন্তু এখানে এই বাহিরের যে মেহমান রয়েছেন অর্থাৎ বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারাও কিন্তু এখানে পরিবেশ পেয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। সবকিছু মিলে কিন্তু চমৎকার পরিবেশ। আপনি জানেন যে আজকে কিন্তু এই মুসল্লিদের একটু আসা যাওয়ার জন্য কিন্তু বিশেষ 8টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো যাত্রীরা দূর দূরান্তে যাতে শান্তিপূর্ণভাবেই মোনাজাত শেষ করে যাতে আসতে পারে এবং আপনি জানেন যে গাজীপুরের আশপাশের জেলার লোকগুলো কিন্তু আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই ময়দানের দিকে ছুটে আসছেন। তো বুবলি এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ইজতেমা ময়দানে এবং আমি যদি শুরুতেই বলি যে আজকে আমার পেছনে যে লাখ লাখ মানুষের যেই সমাগম সেটি কিন্তু ঘটেছে দেশের বৃহত্তম যে এই যে সমাবেশ, ধর্মীয় সমাবেশ সেটি কিন্তু আজকে যেহেতু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, ইজতেমার যে 2 পর্বে এবছর যে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে সেই 2 পর্বের ইজতেমার কিন্তু আজকে আখেরাত মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু সেটি শেষ হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আশপাশের যে সমস্ত অঞ্চলের মানুষ রয়েছে তারা কিন্তু এই যে টঙ্গী পারে সকল মানুষ কিন্তু এখানে জমায়েত হচ্ছেন এক কাতারে। এখানে দেখতে পাচ্ছেন যে ধনী দরিদ্র সাদা কালোর বৈষম্য দেয়ালকে দূর করে সবাই সামিল হচ্ছেন এক কাতারে এবং সেই শ্রেণীতে আছেন নানা বয়সী মানুষ, নানা রঙের মানুষ। এখানে আমরা যারা বিশ্ব ইজতেমায় যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে বিশ্ব ইজতেমা হচ্ছে পাপমুক্ত নির্মল জীবন গঠনের একটি প্রাঙ্গণ। ইজতেমা হচ্ছে লাখো মানুষের নৈতিক ও মানসিক প্রেরণার উৎস। ধৈর্য, পরোপকার ও শৃঙ্খলার যে এক উজ্জ্বল নমুনা সেটি কিন্তু এই ইজতেমাতে আসলে তারা সেই সম্বন্ধেই কিন্তু তারা জানতে পারেন। এখানে এসে অগণিত মানুষ গ্রহণ করেন জীবন বদলের অঙ্গীকার। মানুষের চিন্তা চেতনা ও আদর্শের আঙিনায় রোপণ হয় একটি নৈতিকতার বীজ। অগণিত মানুষ পায় আলোর দিশা, পথহারা বনি আদম যেমন করে নবী ও সাহাবীদের আদর্শের রিবন রাঙানোর দৃঢ় শপথ করতে সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা আসে সেই শপথই কিন্তু তারা এখানে নবীর আঁচলের যে সমস্ত বাণী তারা বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বীদের কাছ থেকে তারা শুনেন, সেগুলো কিন্তু পরবর্তীতে সারা দেশ জুড়ে যারা মুসলমান রয়েছেন, যারা মুসলমান ধর্মের মানুষ রয়েছেন সকলের মাঝে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য এখানে সবাই একত্রিত হয় এবং আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু যেই ইজতেমাটি শেষ হবে সেই উপলক্ষে কিন্তু ইজতেমা ময়দানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। বুবলি, নজরুল দেওয়ান, আপনাদের দুজনকে ধন্যবাদ।
সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকে এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলে বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকে নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, তার একটি দলিল হয়ে উঠবে। এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে, সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, দলের এমন অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুততম সময়ে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপির। এদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আত্মঘাতী। দাবি তোলেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধে
মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতের পরে যথাশীঘ্র নির্বাচন হবে এমন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐক্যমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দ্রুততম সময়ে সংস্কার বিষয়ে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন, আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আবারও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় আজকের আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে স্থানীয় সরকার নির্বাচনে মত জাতীয় নাগরিক কমিটির, আর তাদের সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্তা গণ অধিকার পরিষদ। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগকে দৃশ্যমান বিচার প্রক্রিয়ার আনার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন সংবিধান অপরিহার্য। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন বলে জানান তিনি। গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটো একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। জুলাই চার্টার প্রক্লেমেশনের তাগিদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। 5 আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রশাসনের ফেসিবাদের দোসরদের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ফেসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঐক্যমত্য নিয়ে দ্বিধা বা শঙ্কার কোনো সুযোগ নেই বলেও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, 32টি রাজনৈতিক দল ও জোটের 100 জন প্রতিনিধি অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে ঐক্যমত্য কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। জাতীয় ঐক্যমত্যের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে। সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেয়ার সুযোগ নেই, এমনকি এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধিবিধান বইয়ের মোড়ক উন্মোচন শেষে একথা জানান তিনি। এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান বইটি প্রকাশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়।
কোরআন হাদিসের আলোকে ইসলামী রীতিতে জীবনযাপন পরিচালনার বিষয়টি বইয়ে উঠে এসেছে। সঠিক দিক নির্দেশনায় এটি ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন বলেন, আপনার ইকোনমি বলেন, জাকাত বলেন, এভরিথিং এই বইয়ের ভিতরে সুন্দর করে একটা রেফারেন্স সহ এবং রেফারেন্সের নাম্বার সহ লেখা। মুসলিমদের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্যার সমাধান নিয়েই এ বই, জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সার্বিক বিষয় নিয়ে উনি মত প্রকাশ করেছেন এবং এটা দালিলিকভাবে কোরআন এবং হাদিসের দালিলিক অনুসরণ থেকে উনি বিষয়টি উপস্থাপন করেছেন। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ও জামানত বাতিল করে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানু উপস্থিত ছিলেন। অমর 21 বইমেলার 507 নম্বর স্টলে পাওয়া যাবে ইসলামী বিধিবিধান বইটি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার, নেতা পরিবর্তন হলেও তিস্তার পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙন, আবার খরায় পানি স্বল্পতায় চাষাবাদ ব্যাহত হচ্ছে তিস্তার লাখো কৃষকের। তিস্তা নদীর এই পরিস্থিতি উত্তরণের জন্য দীর্ঘদিন দাবি উপস্থাপিত হলেও নদী শাসন বা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। তবে তিস্তা নিয়ে আর কোনো রাজনীতি দেখতে চায় না দুতীরের মানুষ। বিভেদ ভুলে তিস্তার পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে দ্রুতই মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। বিস্তারিত সহকর্মী জামাল বাদশার প্রতিবেদনে। তিস্তা নদী একসময় ছিল সমৃদ্ধ, তবে শুষ্কতা, রুক্ষতা এবং প্লাবনের কারণে তা এখন ভাঙ্গনের শিকার। একসময় এখানে পালতোলা নৌকা চলতো, মাঝিদের হাঁকডাক শোনা যেত, কিন্তু বর্তমানে খরায় নদী শুকিয়ে হাঁটু পানিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আর বর্ষায় নাব্যতা সংকটের কারণে নদীতে বন্যা ও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভারতীয় গজলডোবা ব্যারেজের ফলে তিস্তার পানি বাংলাদেশে পৌঁছায় কম, যার ফলে বাংলাদেশে নদীর নাব্য সংকট এবং বন্যা ভাঙ্গন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। এতে নদী তীরবর্তী 20 লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে সেচের মাধ্যমে চাষাবাদ করতে হচ্ছে। আমরা যে ফসল ফলাচ্ছি সেখানে পানি দিতে পারছি না, আমাদের সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছে। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে নদী খনন বা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি উঠেছে, তবে বিগত সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা যখন বন্যা এলাকা যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘরদর ব্যাগ তলে যায়। তিস্তা নদী শাসন জরুরি, নদীর উভয় তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ শীর্ষক একটি প্রকল্প এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিস্তা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রথম পর্যায়ে শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। তবে তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। মহাপরিকল্পনার যে বিষয়টি ধরেন এর আগেও যেটা এগিয়ে হচ্ছে সেটা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে আছে। তিস্তার ডান ও বাম তীরের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। প্রতি বছর এটি বাস্তবায়নের আশ্বাস মিললেও দৃশ্যমান হয়নি কোনো কার্যক্রম। তবে আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে চায় না তিস্তার ডান ও বাম তীরের লাখো মানুষ। দ্রুতই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। শুষ্ক মৌসুমে হঠাৎ করে উজানের ঢল নেমেছে উত্তরাঞ্চলের তিস্তা নদীতে। এমন ঢলে চরের জমিতে মৌসুমের বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার দুপুরের পর পানি বাড়তে দেখে স্থানীয়রা। তারা জানান, সচরাচর এই সময় উজানের ঢল আসার কথা না থাকলেও হঠাৎ বিনা নোটিশে পানি ছেড়ে দিতে পারে ভারত। তাদের ধারণা, আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে এমনটা করতে পারে প্রতিবেশী দেশটি। তিস্তা নদীর ন্যায্য হিসাব আদায়ের অধিকারে একটা আন্দোলন হওয়ার কথা 17-18 তারিখ চলতি মাসের। এখন এটা সম্ভবত ইন্ডিয়া চালাকি করিয়া এই পানিটা দিচ্ছে আর কি।
যে যাতে তারা প্রোগ্রামে সাকসেস না হতে পারে। এটা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার মনে করেন যে চালাকি। এখন তিস্তা নদীর পানির যে অববাহিকা এটা পুরাটাই বালুচর ছিল, কিন্তু আজকে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা আমাদের এই আন্দোলনকে মানে থমকে দেওয়ার জন্য এরকম একটা পায়তারা করতেছে। পানিটা হুট করে চলে আসছে, পানির কোনো ইয়েই ছিল না, এর আগে পানি তো ছিল না। মানুষের ভাটি পাশে যে পেঁয়াজ রসুন গাছ এগুলো সব ভাসিয়ে যাইতেছে। ভারতের চক্রান্ত, প্রোগ্রাম দেখার পরে পানি ছাড়ছে। জয়পুরহাট পৌরসভার ময়লার ভাগাড় যেন স্থানীয়দের দুর্ভোগ ও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ স্থানীয়রা। শুরুতে ভাগাড়টি স্যানিটারি ল্যান্ডফিল করা হলেও এখন অকেজো স্থাপনাগুলো। অভিযোগ উঠেছে তছরূপ হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। পৌর কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র থাকার কথা বললেও পরিবেশ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। জয়পুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে 1.5 যুগ আগে প্রায় 3 একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ল্যান্ডফিলটি আলোর মুখ তো দেখেনি, উল্টো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, শুরুতে এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপন করা হলেও তছরূপ হয়েছে সেসব। অভিযোগ আছে দীর্ঘ সময় শহরের ময়লা বর্জ্য ফেলা হচ্ছে এই ভাগাড়ে, এতে দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ল্যান্ডফিলটি চালুর দাবি স্থানীয়দের। পড়ে আছে এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের যে এখানে যে ময়লা ফেলানো হচ্ছে, এই ময়লাটা কিন্তু আমাদের খুবই বাধাগ্রস্ত হচ্ছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে। এবং এখানে যে আপনার কুকুর, শিয়াল, কাক এইগুলা এখান থেকে নোংরাগুলা খাচ্ছে এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা আবার মানুষের সঙ্গে মিশতেছে এবং তারা মরে পড়ে থাকতেছে বিভিন্ন জায়গায়। সেই নোংরা পরিবেশ থেকে আমরা মুক্ত চাই। গন্ধ লাগে, ছেলে মেয়ে এই মুখে আসতে দেওয়া যায় না। পাথর ছিল, পাইপ ছিল, হ্যাঁ, সব এলা বেঁচে কেনে খাওয়া যাচ্ছে। আমরা তো এরাই চাই যে ময়লা টয়লা এখানে সেরে নিয়ে যায়, এখানে ময়লা ফেলে দিলে আমাদের এই সমস্যা। এদিকে পরিবেশ ছাড়পত্র আছে জানিয়ে স্থানীয়দের সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ল্যান্ডফিলটা নির্মাণ করেছি, উভয় যে জায়গার জন্য আমাদের পরিবেশের ছাড়পত্র রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন ছাড়পত্র ছাড়াই এখানে বর্জ্য ফেলছে পৌরসভা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যেখানে ময়লা ফেলা হয় সেই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট থেকে কোনো প্রকার ছাড়পত্র প্রদান করা হয়নি। শহরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। একটা শহরের সুন্দর সুস্বাস্থ্য রক্ষা করতে গেলে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা উচিত বলে আমরা মনে করি। পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ কিংবা পরিবেশ বান্ধব করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর তানোরে আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় খাস জমি দখল নিতে বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নন। পুলিশ বলছে এ বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কাজী শাহিদের প্রতিবেদন। মা মেয়ের চোখে আতঙ্কের ছাপ। তাদের অভিযোগ, গত 2 ফেব্রুয়ারি বিকেলে বাড়িটি দখল নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারীরা পালিয়ে গেলে পুরো বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব। এ সময় বাড়ির একপাশে আগুনও দেয়া হয়। আমার ঘরে নগদ 1 লক্ষ টাকা ছিল, আমি বাড়ি নির্মাণ করছিলাম, কাজ করছিলাম, সেই টাকা সে নিয়ে চলে গেছে আর আমাকে রাতে এসে আবার ধুমকি দিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, 15 বছর থেকে তানোরের আদিবাসী পল্লী হিসেবে পরিচিত ওই এলাকার খাস জমিতে বসবাস করছেন তারা। এখন হঠাৎ করেই জমিসহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন জহিরুদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী। ছাড়তে রাজি না হওয়াতেই তাদের ওপর এই হামলা। তাদের প্রত্যেকের কাছে অনেক ধারালো অস্ত্র ছিল। এমন তো অবস্থায় আম্মু তো বুঝতেই পারছে ঘটনা কি ঘটবে। আম্মু কোনো মতো ওখান থেকে পালিয়ে গেছে। আম্মুকে যখন পারিনি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিছে, বাসায় ঢুকছে, কাটাকাটি করছে, তালা ভাঙছে, ঘরের ভিতর ঢুকেছে। তানোর উপজেলার শিমুলপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ আছে। তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার। এখানে তো বহুত আগে থেকে হাগরা আছে। এই যে সামনে একটা রেকর্ডের কেন জোর জবর করে এই যেখানে সেখানে ভাঙ্গিয়া চুরে এভাবে করে দিয়েছে। কি গুলা বিয়া করেছে তা বলতে না, বাড়িতে বলে থুবে না, করবে না, ভাঙচুর করছে।
তবে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন জহিরুদ্দিন। বলেন, হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এখন তো বর্তমানে জোরপূর্বকভাবে আমার জায়গার উপর আছে এবং ওখানে যদি কোনো কিছু অঘটন ঘটে দায়ভার তো আমার ঘাড়ে পড়বে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র 100%। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থাও। অভিযোগ আমরা পেয়েছি, ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলা রুজুর দিকে যাচ্ছি। পুলিশের আশ্বাসের পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন মা মেয়ে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।